আজকে আমাদের সেকেন্ড লেকচার প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েলের উপরে আমরা ফার্স্ট লেকচারটা যেখানে শেষ করেছিলাম আটারবার্গ লিমিটের বিভিন্ন ডেফিনেশনের উপর বেস করে যে সায়েন্টিস্ট আটারবার্গের আমাদেরকে সয়েলে বিশেষ করে ফাইন গ্রেন সয়েলে ময়েশ্চার কন্টেন্টের উপর বেস করে চারটা স্টেজের কথা বলেছিলেন, সলিড, সেমি সলিড, প্লাস্টিক অ্যান্ড লিকুইড, এবং তাদেরকে কতগুলো লিমিটে ভাগ করে দিয়েছিলেন, শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড লিকুইড লিমিট। এগুলো আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এই লিমিটগুলো আমরা কিভাবে বের করতে পারি এবং এই লিমিটগুলো জানা থাকলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের কি কি উপকার হবে বা আমাদের সয়েল সম্পর্কে আমরা কি আইডিয়া পাবো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই লিমিটগুলো টেস্ট করে বের করা আমরা আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সেশনালটা আছে সেখানে আমরা এগুলো বের করব। সো কিভাবে বের করতে হয় সেটা নিয়ে ডিটেইল সেশনালে আলোচনা করা হবে। আমি জাস্ট সিম্পলি কিছুটা ব্রিফ করে যাচ্ছি যে কিভাবে এটা টেস্টগুলো করা হয় এবং ভ্যালুগুলো বের করা হয়। তো শুরুতেই লিকুইড লিমিট নিয়ে কথা বলবো। লিকুইড লিমিট বের করার জন্য যেই অ্যাপারেটাসটা ব্যবহার করা হয় এটা সায়েন্টিস্ট ক্যাসাগ্রান্ডার নাম অনুযায়ী ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাস বলা হয়। এটা সায়েন্টিস্ট ক্যাসাগ্রান্ডার সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেন। এটা হলো স্কিমেটিক ডায়াগ্রাম। তো স্কিমেটিক ডায়াগ্রাম থেকে আমরা স্কিমেটিক ডায়াগ্রামের ব্যাখ্যায় আসছি, তার আগে অ্যাকচুয়ালি যদি রিয়েল ছবিটা দেখি আমরা এরকম একটা ডায়াগ্রাম বা এরকম একটা ইমেজ যেটা, তো এখানে একটা হ্যান্ডেলটা থাকে, এই হ্যান্ডেলটাকে এন্টি ক্লকওয়াইজ যখন রোটেট করা হয় তখন আমাদের এখানে যেই কন্টেইনার যেটা আছে এই কন্টেইনারটা প্রতিবার একবার ঘুরে নিয়ে আসলে এরকম উপরের দিকে উঠে একবার করে ড্রপ করে। নর্মালি যেটা হয় আমরা এখানে এটার অ্যাপ্রক্সিমেটলি 50% জায়গা জুড়ে, এটার 50% জায়গা জুড়ে আমরা সয়েল দ্বারা ফিল আপ করে রাখি। তো সয়েল দ্বারা ফিল আপ করার পরে আমাদের এখানে ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাসটার এই হ্যান্ডেলটাকে ধরে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ রোটেট করি আর এটা প্রতিবার ড্রপ করতে থাকে। আর এখানে একটা গ্রুপিং টুলস আছে, এটাতে এটার মাঝখানে একটা গ্যাপ তৈরি করা হয়। এবার আমরা অ্যাপারেটাসটা দেখে নিলাম, আমরা এবার যদি একটু স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি আমাদের জন্য বুঝতে কিছুটা সুবিধা হবে। এবার আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি বিষয়টা এরকম। সাইড ভিউ যদি দেখি আমরা ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাসের প্রায় অর্ধেকটা পরিমাণ, হাফ ডেপথ পরিমাণ সয়েল দ্বারা ফিল আপ করি। আর এটা হলো আমাদের গ্রুপিং টুলস। এই গ্রুপিং টুলসটা দিয়ে আমরা মাঝখান থেকে যখন টান দিব অ্যাপ্রক্সিমেটলি এটা টোটালে যেখানে দেওয়া আছে 11 মিলিমিটার, সো আমাদের প্রায় 12 মিলিমিটার বা হাফ ইঞ্চি পরিমাণ একটা গ্যাপ সৃষ্টি হবে। সো আমরা এই গ্রুপিং টুলসের যদি আমরা ফ্রন্ট ভিউটা দেখি, এই ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছি। সো সয়েলের মাঝখান থেকে যদি আমি ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাসটা দিয়ে, আর এটা হলো আমাদের টপ ভিউ, এটা হলো কি আমাদের ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ। যদি আমরা মাঝখান থেকে একটা টান দেই, আমরা ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাসটা এই এখান থেকে যদি মাঝখান থেকে আমরা যদি একটা টান দেই তাহলে যেটা হবে যে আমাদের এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছি এরকম একটা গ্যাপ তৈরি হবে 11 বা 12 মিলিমিটার বা হাফ ইঞ্চি যেটাই বলি আমরা। অ্যান্ড দেন যখন আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ রোটেট করব, এন্টি ক্লকওয়াইজ রোটেট করার সাথে সাথে যেটা হবে এই মধ্যবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপের সয়েল যদি লিকুইড স্টেজে এসে থাকে তাহলে এই সয়েলগুলো একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। আমরা এর পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম আছে সেখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে একটা গ্যাপ তৈরি হয় যখন আমরা এন্টি ক্লকওয়াইজ রোটেট করে ড্রপ করব এখানকার সয়েলগুলো কাছাকাছি চলে আসবে। এবার এই যে সয়েলগুলো কাছাকাছি চলে এসেছে এই সয়েল, এখান থেকে সয়েলকে কালেক্ট করে নিতে হবে। সয়েলকে কালেক্ট করে আমরা ওভেনে ড্রাই করার মাধ্যমে ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবো। তো ল্যাবে আমরা পুরো প্রসেসটা করব, তারপর আমি একটু হালকা ব্রিফ করে দিচ্ছি। যে ধরে নিলাম আমার সয়েলটা কাছাকাছি চলে এসেছে, তার মানে সয়েলে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার আছে লিকুইড লিমিটের ইকুইভ্যালেন্ট। সো যে জায়গাটায় কাছে চলে আসছে সেই জায়গা থেকে আমি কিছু সয়েল কালেক্ট করে নিলাম। সয়েল কালেক্ট করে নিয়ে আমি তার একটা ওয়েট করলাম, ধরে নিলাম তার ওয়েট হলো গিয়ে W1। এরপর আমি এই সয়েল স্যাম্পলটাকে ওভেনে রাখলাম। ওভেনে অ্যাপ্রক্সিমেটলি 105 ডিগ্রি টু 115 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এটাকে 16 ঘন্টা বা ওভারনাইট পুরো একদিন ওভেন ড্রাই করলাম। ওভেন ড্রাই করার পর আমি এটার ওয়েট নিলাম। ফর এক্সাম্পল এটার ওয়েট হলো W2। W2 হলে
এই যে W1 হলো সয়েল এবং ময়েশ্চারের ওয়েট, আর W2 হলো শুধুমাত্র ড্রাই সয়েল স্যাম্পলের ওয়েট। সো W1 থেকে W2 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাব ময়েশ্চারের ওয়েট। সো আমি যদি এদেরকে ভাগ করে দেই, দ্যাট মিন্স আমি যদি W1 মাইনাস W2 করে দেই তাহলে আমি শুধুমাত্র ময়েশ্চারের ওয়েট পাবো। এটাকে আমি ভাগ করে দিব সয়েলের ড্রাই ওয়েট দ্বারা। যদি ভাগ করে দিই তাহলে এটাকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বলে থাকি। এবং এবং গত ক্লাসে যেটা দেখানো হয়েছিল 8%, 15%, বিভিন্ন ভ্যালু যেগুলো দেখানো হয়েছিল, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এই ময়েশ্চার কন্টেন্টই। এবং এটাকে আমরা নরমালি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি এবং এটাকে জাস্ট আমরা 100 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হলো গিয়ে আমাদের পার্টিকুলার সয়েলের ময়েশ্চার কন্টেন্ট। ওকে, এটা টোটালটাকে গুণ করে দিতে হবে, মানে এই রেশিও যেটা আছে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিকুইড লিমিট বের করতে পারি সেটার একটা প্রসেস দেখলাম। তারপরে এই টেস্টটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে অ্যাকর্ডিং টু ASTM। আমাদের টেস্টটা করতে গেলে যেটা করতে হবে, একটা গ্রাফ তৈরি করতে হবে। গ্রাফে আমাদের ভার্টিক্যাল এক্সিস বরাবর ময়েশ্চার কন্টেন্ট থাকবে এবং হরিজন্টাল এক্সিস বরাবর নাম্বার অফ ব্লোজ থাকবে। তো এখানে আমি যে টেস্টটা করেছি, এই টেস্টটা করার সময় আমি এন্টি ক্লকওয়াইজ কতবার স্ট্রোক প্রোভাইড করেছি এটাকে আমি নাম্বার অফ ব্লোজ বলবো। এবং এখানের সয়েলের যে ময়েশ্চার কন্টেন্ট, তার মানে আমি যখন টেস্টটা করব আমাকে খেয়াল রাখতে হবে যে তাদের মাঝখানে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমাকে কয়বার এন্টি ক্লকওয়াইজ স্ট্রোক প্রোভাইড করতে হয়েছে। সো আমি এই টেস্টটা 3বার বা 4বার কন্টিনিউ করব। 3বার এবং 4বার কন্টিনিউ করলে প্রত্যেকবারের জন্য আমি কিছু না কিছু নাম্বার অফ স্ট্রোকস পাবো এবং কিছু না কিছু ময়েশ্চার কন্টেন্ট পাবো। তাদেরকে যদি গ্রাফে প্লট করে দিই আমি একটা লাইন পেয়ে যাব, এদের একটা বেস্ট ফিটেড কার্ভ আঁকার পর 25 স্ট্রোক থেকে গ্রাফে গিয়ে যে ময়েশ্চার কন্টেন্টটা পাবো এটাই হলো আমার এই পার্টিকুলার সয়েলের লিকুইড লিমিট। সো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, এটা ল্যাবে হয়তো আরো ডিটেইল আলোচনা করা হবে, যে এখানে 25 স্ট্রোকস ইজ ইম্পর্টেন্ট প্যারামিটার। সো আমি যে বলছি যে 3 থেকে 4 বার টেস্ট করব, আমার এমন হতে পারে যে যখনই করব 25 এর কম বা 25 এর বেশি হবে। সো আমাকে এই যে টেস্টটা আমি রিপিট করব সে সময় আমাকে খেয়াল রাখতে হবে আমি যে 3 থেকে 4 বার এই টেস্টটা কমপ্লিট করতেছি, ময়েশ্চার বাড়ায় কমে এমন ভাবে করতে হবে যেন 25 স্ট্রোকস এর চাইতে কম এবং 25 স্ট্রোকস এর চাইতে বেশি আমি কিছু ভ্যালু পাই। তো যাই হোক, এটা কিভাবে সম্ভব এটা ল্যাবে আলোচনা করা হবে, আমি এখানে ডিটেইল কথা বলতে চাচ্ছি না। এবং 50 স্ট্রোকস ইজ দ্য আলটিমেট বেরিয়ার। কোনো কারণে যদি এমন হয় যে আমি এন্টি ক্লকওয়াইজ রোটেট করলাম, 50টা স্ট্রোক প্রোভাইড করে দিয়েছি কিন্তু গ্যাপটা এখনো ফিল আপ করেনি, তার মানে সয়েলে সাফিসিয়েন্ট পরিমাণ ময়েশ্চার নেই লিকুইড লিমিট রিপ্রেজেন্ট করার জন্য, তখন আমাদের সেই সয়েল স্যাম্পলে আরো কিছু ময়েশ্চার যোগ করে টেস্টটা কমপ্লিট করতে হয়। এন্ড 25 স্ট্রোকস ইজ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার। আমার 25 এর কম বেশি স্ট্রোকস এর মাধ্যমে এই ক্লোজটা আনতে হয়। এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্লাস্টিক লিমিট। এটার বিভিন্ন মেথড আছে, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম সেটা হলো ASTM আমেরিকান স্ট্যান্ডার্ড, এখানে একটা আছে আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড। এখানে জাস্ট এরকম একটা ববের মতন এটাকে সয়েল ইনসার্ট করে দেওয়া হয় 25 সেকেন্ডস এর জন্য, কতটুকু ইনসার্ট হয়েছে সেখান থেকে বের করা যায় লিকুইড লিমিটটা কত। যাই হোক, আমরা যেহেতু ASTM টা ব্যবহার করব এবং ল্যাবেও করব, আমরা এটা নিয়ে আলোচনা করব না। এবার আমরা আলোচনা করি প্লাস্টিক লিমিট নিয়ে। সো প্লাস্টিক লিমিটটা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই সয়েলে একটা থ্রেড তৈরি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতের নিচে একটা থ্রেডের মতন দেখতে পাচ্ছি। আমরা যারা ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট করেছি সেখানে টাফনেস এবং প্লাস্টিসিটিতে এরকম একটা থ্রেড তৈরি করা আমরা অলরেডি দেখেছি সেশনালে। সো মেইন কাজটা হলো যে সয়েলটার আমি প্লাস্টিক লিমিট বের করতে চাচ্ছি সেই সয়েলটাকে হাতে নিয়ে একটা সমতল জায়গায় রেখে হাতের মাধ্যমে এরকম একটা থ্রেড তৈরি করতে হবে। আমাদের টার্গেট হবে 1/8, আমাদের টার্গেট থাকবে এমন একটা থ্রেড তৈরি করা যে থ্রেডটার আমাদের ডায়ামিটার হবে অ্যাপ্রক্সিমেটলি 1/8 ইঞ্চি। এখন বিষয়টা হলো এই থ্রেড তৈরি করার সময় আমাদের কিছু জিনিস ঘটতে পারে। ফর এক্সাম্পল, এই থ্রেড তৈরি করার সময় আমরা দেখতে পারি যে 1/8 ইঞ্চি হওয়ার আগে থ্রেডটা ভেঙে যাচ্ছে, আমরা 1/8 ইঞ্চি ডায়া করতেই পারছি না, থ্রেড ভেঙে যাচ্ছে। দেন আমার সয়েলে প্লাস্টিক লিমিটের চাইতে অনেক কম পরিমাণ ময়েশ্চার আছে। সো এই আমার এখান থেকে প্লাস্টিক লিমিট বের করতে পারবো না, আমার সয়েলে আরো কিছু ময়েশ্চার যোগ করতে হবে। আবার আরেকটা জিনিস হতে পারে যে 1/8 থ্রেড হয়ে গিয়েছে কিন্তু আমার থ্রেডটা একদম সলিড দেখাচ্ছে,
এখানে যদিও ছবিতে দেখা যাচ্ছে ক্র্যাক ফর্ম করেছে, সেটা পরে আসছি আমি, কিন্তু আমার থ্রেডটা একদম সলিড অবস্থায় আছে, কোনো প্রকার কোনো ক্র্যাক নেই। দ্যাট মিনস আমার সয়েলে প্লাস্টিক লিমিটের চাইতে ময়েশ্চার কন্টেন্ট বেশি আছে। সো আমার যখন পরিস্থিতিটা এমন হবে, থ্রেডটা 1/8ও হবে, করাও যাবে, এবং থ্রেডের গায়ে কিছু ক্র্যাক জেনারেট করবে, যেরকম ক্র্যাক জেনারেট করবে, দ্যাট মিনস সয়েলে এখন আমার যে ময়েশ্চার কন্টেন্টটা আছে এটা আমার সয়েলের প্লাস্টিক লিমিটকে ডিনোটেট করে। সো এই পার্টিকুলার কেসে আমরা এই সয়েলটাকে কালেক্ট করব, কালেক্ট করে লিকুইড লিমিটের জন্য যেভাবে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করেছি সেই একই উপায়ে আমরা এখানে ময়েশ্চার কন্টেন্ট বের করে নিব। তো ময়েশ্চার কন্টেন্ট বের করে নিলে আমি 2-3টা স্যাম্পল করব, স্যাম্পল করে এখানে কোনো গ্রাফ করতে হবে না, 2-3টা স্যাম্পলের ময়েশ্চার কন্টেন্টের এভারেজটাই হলো এই সয়েলের প্লাস্টিক লিমিট। তাহলে কিভাবে লিকুইড লিমিট বের করা যায়, কিভাবে প্লাস্টিক লিমিট বের করা যায়, আমরা সেই বিষয়টা দেখে নিলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, সেটা হলো আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স। প্লাস্টিসিটি ইনডেক্স জাস্ট লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের ডিফারেন্স। দ্যাট মিনস আমি যে লিকুইড লিমিটের ভ্যালুটা পাবো তাকে থেকে যদি প্লাস্টিক লিমিটটা মাইনাস করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলছি প্লাস্টিসিটি ইনডেক্স। তো আমরা অলরেডি শিখে গেলাম কিভাবে আমাদের লিকুইড লিমিট বের করতে হয়, কিভাবে আমাদের প্লাস্টিক লিমিট বের করতে হয়, কিভাবে আমাদের প্লাস্টিসিটি ইনডেক্স বের করতে হয়। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এই প্যারামিটারগুলো যদি জানা থাকে তাহলে ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাকচুয়ালি এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, বা সয়েলের এই ভ্যালুগুলো জানতে পারলে আমরা সয়েল সম্পর্কে কি মানে কি আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে গ্রো করবে। তো সেটার জন্য আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম একটা সয়েল আমরা ল্যাবে এনে টেস্ট করেছি, সামহাউ এ এবং বি দুটো আলাদা আলাদা লোকেশনের আলাদা আলাদা সয়েল। ধরে নিলাম যে আমরা চিটাগং হিল ট্র্যাকস এর দুটো আলাদা আলাদা পাহাড়ের স্লোপ থেকে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করেছি, বা দুইটা আলাদা আলাদা লোকেশনের রাস্তার যে স্লোপ থাকে, ইনক্লাইন স্লোপ, যেটা আমি আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসেও কিছুটা আলোচনা করেছি, সেখানে রেসপেক্টে বলছি যে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করে এনেছি এ এবং বি দুটো আলাদা আলাদা লোকেশন। আমি ধরে নিলাম আমার এ সয়েল যেটা আছে, এ সয়েলের লিকুইড লিমিট আমি পেয়েছি 38 এবং বি সয়েলের লিকুইড লিমিট আমি পেয়েছি ফর এক্সাম্পল 32। বোথ দ্য কেসেস আমি ধরে নিলাম প্লাস্টিক লিমিটটা আমার 20, 38, 32, 20, 20। তাহলে আমার প্লাস্টিসিটি ইনডেক্সটা হবে হলো ইন দ্যাট কেস 18 and in that case 12। ওকে, নাও এখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি গ্রো করছে। এখানে আমরা লিকুইড লিমিটের রেসপেক্টে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পারবো এ সয়েলের লিকুইড লিমিট ইজ হায়ার দ্যান বি সয়েল। ইট মিনস এ সয়েলটাকে লিকুইড স্টেজে আসার জন্য বেশি পরিমাণ ময়েশ্চারের প্রয়োজন হবে, এ সয়েলকে লিকুইড স্টেজে আসার জন্য বেশি পরিমাণ ময়েশ্চারের প্রয়োজন হবে, হোয়ারএজ বি সয়েলে কম পরিমাণ ময়েশ্চারেই সে তার লিকুইড স্টেজে চলে আসবে। তো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে একটা সয়েল লিকুইড স্টেজে আসা মানে কিন্তু এটাকে আমরা খারাপ বলবো। খারাপ বলবো ইন এ সেন্স বলতে হলো একটা সয়েল যখন তার লিকুইড স্টেজে চলে আসে তখন সে তার সেলফ ওয়েট আর রাখতে পারবে না, সে কিন্তু ফেইলার মোডে চলে যাবে, সে কিন্তু তখন ফেইল করতে চাবে, নিজস্ব ওয়েট রাখতে পারবে না, আর তার উপরে স্ট্রাকচার থাকলে তার লোড তো অবশ্যই রাখতে পারবে না। এখন আমি এখানে যে দুইটা আলাদা আলাদা লোকেশনের যদি কম্প্যারিজনের কথা বলি এবং বি সয়েল, আমি বলেছিলাম যে দুটা হিল ট্র্যাকস এর দুটা আলাদা আলাদা পাহাড়ের স্লোপ অথবা রোড সাইড স্লোপ থেকে আমরা কালেক্ট করেছি। ধরে নিলাম এখানে কিন্তু ফেল করার জন্য, সয়েল ফেল করার জন্য আরো অনেক প্যারামিটার প্রয়োজন। আমি সেই প্যারামিটার গুলোকে ইগনোর করে শুধুমাত্র লিকুইড লিমিটের রেসপেক্টে যদি কথা বলি, যে আমাদের যে দুইটা লোকেশন থেকে আমরা এ এবং বি সয়েল কালেক্ট করে নিয়ে এসেছিলাম, দুইটা লোকেশনেই ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট সেম ছিল। তার মানে বৃষ্টি শুরু হওয়ার আগে দুইটা জায়গার সয়েল কম ময়েশ্চার কম ছিল। ময়েশ্চার কিন্তু এক একটা জায়গায় আলাদা হতে পারে, কম বেশি হতে পারে, যে কি পরিমাণ সেখানে পার্কুলেশন অথবা সেখানের ইভ্যাপোরেশন সিস্টেম অনেক কিছুর উপর নির্ভর করে। যাই হোক, আমি বোঝানোর জন্য বলছি যে বোথ দ্য কেসেস বৃষ্টি শুরু হওয়ার আগে ময়েশ্চার কন্টেন্ট সেম ছিল। এবার যখন বৃষ্টি শুরু হয়ে গেল ধীরে ধীরে সয়েলের ভিতর পানি অ্যাবজর্ব করা শুরু করেছে। তো পানি অ্যাবজর্ব করা যখন শুরু করবে, করার ফলে ময়েশ্চার কন্টেন্ট বাড়তে থাকবে। তো যেহেতু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে দেখা যাবে এ সয়েলের অনেক আগে বি সয়েলে ময়েশ্চার কন্টেন্টটা 32 হয়ে যাবে, এবং 32 যখন হয়ে যাবে দ্যাট মিন্স বি সয়েলের লিকুইড লিমিটে চলে আসছি। সো আমরা বি সয়েলের লিকুইড লিমিটে চলে আসা মানে বি সয়েলটা কিন্তু এখন ফেল করার উপক্রম হয়ে যাবে, হোয়ারএজ এ সয়েলের লিকুইড লিমিট 38 হওয়ার কারণে এ সয়েল কিন্তু এখনো স্টেবল অবস্থায় থাকবে। সো এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম
যে দুইটা আলাদা আলাদা সয়েলের যদি আদার্স প্যারামিটারকে কনসিডার না করে শুধুমাত্র লিকুইড লিমিটটাকে কনসিডার করা হয় এবং ধরে নেওয়া হয় যে নর্মাল স্টেজ বা আদার সার্কামস্টেন্স একই রকম আছে, ইন দ্যাট কেস যেই সয়েলের লিকুইড লিমিট বেশি থাকবে সেই সয়েল কম্পারেটিভলি স্টেবল বেশি হবে বা বেশি সময় জুড়ে স্টেবিলিটি দেখানোর পসিবিলিটি আছে। সো ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে যখন বলা হবে যে এ এবং বি সয়েলের ভিতরে কোনটার জন্য প্রিকশন আগে নিতে হবে, আমি হয়তো বি সয়েলটাকেই সাজেস্ট করব যদি আদার্স প্যারামিটার ইন দ্য বোথ কেসেস আমি সেম ধরে নিই। তাহলে গেল এটা হলো লিকুইড লিমিটের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং যে যে সয়েলের লিকুইড লিমিটটা কম্পারেটিভলি হাই হয় ওই সয়েলটাকে আমরা কম্পারেটিভলি আদার্স প্যারামিটারের রেসপেক্টে স্টেবল বলতে পারি। কিন্তু একটা সয়েল এত স্টেবল কিনা সেটা আমরা পরবর্তীতে যখন আরো প্যারামিটার শিখবো সেগুলো সবগুলোকে মিলে আসলে সামগ্রিকভাবে বলতে হয় যে এটা সিকিউরড কিনা। আচ্ছা, এবার আমরা প্লাস্টিক লিমিট দেখি। প্লাস্টিক লিমিটটা বোথ দ্য কেসেস আমি সেম বলেছি। প্লাস্টিসিটি ইনডেক্সটা আমরা পেয়ে গেছি। প্লাস্টিসিটি ইনডেক্সটা হলো জাস্ট এদের বিয়োগফল। এখন দুইটা সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স পেয়ে গেছি আমি। একটা সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স 18 আর একটা সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স 12। এখন এই যে দুইটা সয়েলের আলাদা আলাদা প্লাস্টিসিটি ইনডেক্স পেলাম আমরা, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে সেটার রেসপেক্টে যদি আমরা বলি, আমরা যখন রাস্তা তৈরি করি তখন কিন্তু আমাদেরকে সয়েল কম্প্যাক্ট করতে হয়। সো সয়েল কম্প্যাক্ট যখন করতে হবে তখন যেই সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স যত কম হবে সেটাকে কম্প্যাক্ট করা তত ইজিয়ার হবে। আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের মধ্যে পার্থক্য। প্লাস্টিক লিমিটটা কি? প্লাস্টিক লিমিটটা হলো একটা পার্টিকুলার সয়েলকে ডিফর্ম করা যাবে এবং সেটা ডিফর্ম শেপটাকে রেখে দিবে, ইনট্যাক্ট অবস্থায় রাখবে, এবং প্লাস্টিক লিমিট থেকে লিকুইড লিমিটের মধ্যবর্তী অবস্থায় তার বিহেভিয়ারটা এরকম হবে। সো এদের বিয়োগফলটা যেটা প্লাস্টিসিটি ইনডেক্স, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ময়েশ্চার কন্টেন্টের সময় জুড়ে তারা কি থাকবে, তাতে ডিফর্মেশনটা ইনট্যাক্ট অবস্থায় রাখবে। সয়েলটাকে লোড অ্যাপ্লাই করলে ডিফর্ম করবে এবং সেই অবস্থাটাকে ধরে রাখবে। সো একটা সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স যদি 18 হয় আর একটা সয়েলের যদি প্লাস্টিসিটি 12 হয়, আদার্স প্যারামিটারকে কম্পেয়ার, এখানে কারণ কম্প্যাকশনের বিভিন্ন মেথোডোলজি আছে, ইকুইপমেন্ট আছে, সেগুলোকে কম্পেয়ার না করে শুধুমাত্র যদি ভ্যালু রেসপেক্টে কথা বলি, দেন এই দুটো সয়েলের মধ্যে এ এবং বি সয়েলের মধ্যে বি সয়েলটা আশা করা যায় ইজিলি কম্প্যাক্ট করা যাবে, আর এ সয়েলটা কম্প্যাক্ট করতে আমাকে একটু বেশি ঝামেলা পোহাতে হবে। সো ইন দ্যাট কেস আমি যদি সয়েল কম্প্যাকশনের রেসপেক্টে কথা বলি বা সয়েলের ডেন্সিফিকেশনের রেসপেক্টে কথা বলি, যেটা আমাদের রাস্তা তৈরির ক্ষেত্রে বা এনভায়রনমেন্ট তৈরির ক্ষেত্রে লেয়ার গুলোতে আমাদের কাজে লাগে, সো আমি হয়তো বি সয়েলটাকেই প্রেফার করব এ সয়েলের তুলনায়। সো স্ট্যাবিলিটির রেসপেক্টে এ সয়েল ইজ বেটার, হোয়ারএস কম্প্যাক্ট করার ক্ষেত্রে বি সয়েলটা হয়তোবা আমি প্রেফার করব। আচ্ছা, এবার আমি এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমি লিকুইড লিমিটটাকে আমি এখানে ধরে নিলাম সামহাউ 33 ধরে নিলাম, আর আমি এটাকে ধরে নিলাম 25। আমার প্লাস্টিক লিমিটটা সেম থাকলো, তাহলে এখানে আমার ভ্যালুটা চলে আসতেছে 13 আর এখানে ভ্যালুটা চলে আসতেছে 5। এবার একটু আলোচনাটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ডিফারেন্টটা হয়ে যাচ্ছে এরকম, আমি কম্প্যাকশনের রেসপেক্টে টিল নাও আমি স্ট্যাবিলিটির রেসপেক্টে যদি বলি এ সয়েলের লিকুইড লিমিট হাই, এ সয়েলটা আমরা আশা করতে পারি স্টেবল থাকবে রাদার দ্যান বি সয়েল। কিন্তু কম্প্যাকশনের রেসপেক্টে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সয়েলের তুলনায় বি সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স কম। আমি কিছুক্ষণ আগে যে লজিকটা দিয়েছি সেই লজিকের রেসপেক্টে কিন্তু বি সয়েলটাকে এখনো কম্প্যাক্ট করা সহজ হওয়ার কথা, কিন্তু এইটা কিন্তু একটু সেনসিটিভ হয়ে গেল। সেনসিটিভ হয়ে গেল মানে প্লাস্টিক লিমিটে থাকলে কম্প্যাক্ট করব, কিন্তু লিকুইড স্টেজে আসলে তো সে ফেল করে যাবে। সো প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিটের মধ্যে পার্থক্য কিন্তু মাত্র 5। দ্যাট মিন্স এই সয়েলটাকে যখন আমরা ফিল্ডে কম্প্যাক্ট করতে যাব তখন আমাদের কিন্তু খুব সেনসিটিভিটি মেনটেন করতে হবে যে সামান্য পরিমাণ পানি কম বেশি হলে সে কিন্তু তার প্লাস্টিক স্টেজ থেকে লিকুইড স্টেজে চলে যাবে, তার মানে ফেইলার মোডে চলে যাবে। সো এইটা কিন্তু আমরা প্রেফার করব না। ইন জেনারেল কেসে আমরা এই ভ্যালুটা 10, আমরা এই ভ্যালুটা ধরে নেই 10। আমরা একটা পার্টিকুলার সয়েলে যদি 10 না থাকে, 10 পরিমাণ যদি আমরা ভ্যালু না থাকে, তাহলে আমরা 8 থেকে 10 না থাকলে আমরা কিন্তু প্রেফার করি না। সো আগের লজিক অনুযায়ী যদি কথা বলতে চাই তাহলে যদিও এ সয়েলের প্লাস্টিসিটি ইনডেক্স বড়, তারপরও এ এবং বি সয়েলের তুলনায় আমি এ সয়েলটাকে কম্প্যাকশনের জন্য প্রেফার করে নিব।
যদিও আমার বি সয়েলের চেয়ে এ সয়েলে এফোর্ট বেশি যাবে, বাট এ সয়েলটাকে কাজ করলে আনসার্টিনিটি কমে যাবে। এই জায়গায় আমাদের ইঞ্জিনিয়ারদের কিন্তু বোঝার অনেক কিছু আছে, যে লিকুইড লিমিটের কম বেশির কারণে স্টেবিলিটি যেমন আসছে, আবার প্লাস্টিসিটি ইনডেক্স কম হলে কম্প্যাকশন সহজ হবে, কিন্তু সেটার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটার চাইতে যদি আবার কম হয়ে যায়, ইন দ্যাট কেস আমার আনসার্টিনিটির কারণে কম প্লাস্টিসিটি ইনডেক্সটা চুজ করাটা কিন্তু ওয়াইজ হবে না। সেক্ষেত্রে আমাকে হয়তো চুজ করতে হবে হায়ার প্লাস্টিসিটি ইনডেক্সের সয়েল। তো এগুলো আমাদের প্রফেশনাল ফিল্ডে অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করতে যাব, ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের এই ভ্যালুগুলোর উপর বেস করে ডিসিশনগুলো মেক করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের লেকচারে আবার। সো লিকুইড লিমিটটা কি, প্লাস্টিক লিমিট কি, প্লাস্টিসিটি ইনডেক্স কিভাবে বের করে, এগুলো আমরা অলরেডি দেখে নিলাম। এখানে কিছু ভ্যালু দিয়ে দেওয়া আছে, যে সাধারণত রেঞ্জ কত হয়, এখানে কিছুগুলো মিনারেলস, এগুলো অরিজিন অফ সয়েল যে টপিকসটা আছে তোমাদের অপর পার্ট যেটা আর কি এই কোর্সের, সেখানে তোমরা পড়বে। এগুলো নিয়ে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না এখানে। আচ্ছা, এখন আমাদের আটারবার্গ লিমিটের আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার ছিল শ্রিঙ্কেজ লিমিট। তো শ্রিঙ্কেজ লিমিটের ফিলোসফিটা হলো, একটা সয়েলের উপর, একটা সয়েলে যখন ময়েশ্চার থাকবে এবং তাকে যখন ড্রাই করা হবে, সে কি পরিমাণ শ্রিঙ্ক করবে, দ্যাট মিনস সে তার ভলিউম কি পরিমাণ রিডিউস করবে। তো আমি শুরুতে একটু আলোচনা করতে চাচ্ছি যে এই ভ্যালুটা কিভাবে বের করে, শ্রিঙ্কেজ লিমিটটা কিভাবে বের করে। এরপরে আমি আলোচনা করব যে শ্রিঙ্কেজ লিমিটের ভ্যালুটা দেখে ইঞ্জিনিয়ার হিসাবে আমার জাজমেন্টটা কি হবে, যে ভ্যালু কম বেশি কোনটা ভালো কোনটা খারাপ, কখন আমাকে এটা নিয়ে প্যানিক হওয়ার প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে। তো এই টেস্টটা করার জন্য যে অ্যাপারেটাসটা সিম্পল একটা অ্যাপারেটাস, এখানে একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি আমরা। এটা অনেক ক্ষেত্রে সার্কুলারও হয় বা ট্রাপিজয়েডাল শেপও হতে পারে। জাস্ট ছোট্ট একটা পাইপের মতো, যদি সার্কুলার হয় আমরা ধরে নিতে পারি যে 2 ইঞ্চি টায়ার একটা পাইপকে যদি মাঝখান থেকে কেটে দেই আমরা, তাহলে দেখতে যেরকম, বা এরকম একটা চারকোনা বক্স যদি অর্ধেকটা মাঝখান থেকে কেটে দেওয়া হয়, এরকম আমাদের দেখা যাবে। আমরা এই মাঝখানের যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটুকু আমরা প্রথমে সয়েল দ্বারা ফিল আপ করে নিই। সয়েল দ্বারা ফিল আপ করার পরে এই অ্যাপারেটাসটা সহ আমরা এই সয়েল স্যাম্পলটাকে ওভেনে রেখে দেই। ওভেনে রেখে দিলে যেটা হয়, সয়েলটা যখনই ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গেলে সয়েল কিছুটা ভলিউম রিডিউস করে। তো ভলিউম রিডিউস করলে আমাদের পরবর্তী কাজ হলো, সে এই যে ভলিউমটা রিডিউস করলো, এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই যে ভলিউম রিডিউস করলো, এই ভলিউমটা আমাদের বের করে নিতে হয়। এই ভলিউমটা যদি বের করতে পারি, এই যে নিচে আমাদের একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, এই ইকুয়েশনে সিম্পলি প্লেস করে দিলেই হয়ে যাবে। কারণ ইনিশিয়াল ভলিউমটা বের করা আমাদের জন্য কঠিন কোনো কাজ না। এটা ক্রস সেকশনাল এরিয়া যদি জানতে পারি আর লেন্থটা জানলে, ভলিউম যদি ইনিশিয়াল ভলিউম আর পরবর্তীতে তার ফাইনাল ভলিউম। সো এইখানে যে ভলিউম যেটা আছে, যে ভলিউমটা রিডিউস হয়েছে, এইটা বের করার ক্ষেত্রে যেটা হয়, এখানে যতটা স্মুথলি দেখা যাচ্ছে, এতটা স্মুথলি সয়েলটা শ্রিঙ্ক করে না। এই সারফেসটা দেখা যায় অনেক ক্লামজি অবস্থায় থাকে, এই সারফেসটা এরকম ইরেগুলার অবস্থায় থাকে, এক। আর দুই নম্বর হলো অ্যাপারেটাসটা খুবই ছোট একটা অ্যাপারেটাস, এখানে আমরা নর্মাল স্কেল ব্যবহার করে আসলে ভলিউমটা সেভাবে বের করতে পারি না। এই ফাঁকা জায়গার ভলিউমটা বের করার জন্য এই কারণে আমরা লিকুইড ব্যবহার করি। তো লিকুইড বলতে আমরা যদি আবার পানি ব্যবহার করি, তাহলে পানি হয়তো সয়েল আবার সোক করে নিবে। সো আমরা এখানে যেটা করি, আমরা মার্কারি অথবা মোম লিকুইড ফর্মে দেই। সো কত এমএল মার্কারি অথবা কত এমএল ওয়্যাক্স ব্যবহার করতে হয়েছে এই ফাঁকা জায়গাটাকে ফিল আপ করে আগের অবস্থায় নিয়ে আসতে, সেটা যদি পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু কি পরিমাণ ভলিউম রিডিউস হয়েছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। সো আগের ভলিউম থেকে রিডিউস ভলিউমটা মাইনাস করে দিলেই ভলিউম রিডাকশনটা চলে আসবে। এন্ড দেন আমরা ইকুয়েশনটা যদি প্লট করে ফেলি, আমরা ইজিলি একটা পার্টিকুলার সয়েলের শ্রিঙ্কেজ লিমিটটা বের করে ফেলতে পারবো। এখন ইম্পর্টেন্ট বিষয় হলো কিভাবে টেস্ট করে, সেটা না হয় আমরা দেখলাম, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা কি, এটার অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য আমাদের এই ফিগার 4.9টা একটু বুঝতে হবে। এই ফিগার 4.9-এ আমরা যদি একটু খেয়াল করি, এখানে এটা হলো টিপিক্যাল ডায়াগ্রাম। তো টিপিক্যাল ডায়াগ্রাম বলতে এখানে আমরা যেটা বুঝবো, আমাদের সয়েল টু সয়েল শ্রিঙ্কেজ লিমিট প্লাস লিমিটের ভ্যালু চেঞ্জ হবে। লাইক হলো কোন সয়েলের শ্রিঙ্কেজ লিমিট হয়তো বা ইয়ে হতে পারে, কোন সয়েলের শ্রিঙ্কেজ লিমিট হয়তো বা 8 হতে পারে, কোন সয়েলের 10 হতে পারে, প্লাস্টিক লিমিট লিকুইড লিমিট ভ্যারি করতে পারে, কিন্তু তাদের প্যাটার্ন একই রকম হবে। এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যে জিনিসটা অবজার্ভ করব, আপ টু শ্রিঙ্কেজ লিমিট পর্যন্ত, আপ টু শ্রিঙ্কেজ লিমিট পর্যন্ত একটা পার্টিকুলার সয়েলের ময়েশ্চার কন্টেন্ট যাই থাকুক না কেন,
তার ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে ভলিউম। তার মানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, তার ভলিউমটা কিন্তু কনস্ট্যান্ট, তার ভলিউমে কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ আসতেছে না। আফটার দ্যাট আমি যত ময়েশ্চার চেঞ্জ করতেছি তার ভলিউমটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। সো এখন আমি যদি দুইটা পার্টিকুলার সয়েল নিয়ে নিই, আমি দুইটা পার্টিকুলার সয়েল নিয়ে যদি এখানে কথা বলি, ধরে নিলাম আমাদের একটা পার্টিকুলার সয়েলের শ্রিঙ্কেজ লিমিট হলো 5, আচ্ছা, আর আরেকটা সয়েলের শ্রিঙ্কেজ লিমিট আমি ধরে নিলাম 8। দ্যাট মিনস হলো এই ব্যারিয়ার যেটা, এটা হলো 8। ইট মিনস এই প্রথম যে সয়েল যেটাকে আমি 5 বললাম, এই 5 এর সয়েলটার আপ টু 5% ময়েশ্চার কন্টেন্ট আসা পর্যন্ত তার ভলিউমে কোনো প্রকার কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিনস এই সয়েলের ময়েশ্চার কন্টেন্ট 2 থাকলেও ভলিউমে কোনো প্রকার কোনো চেঞ্জ, 2 থেকে জিনিসটা যদি 4ও হয়ে যায় তাও তার ভলিউমে কোনো প্রকার কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যখনই 5 ক্রস করে যাবে তখনই ভলিউম, যদি ময়েশ্চার বেড়ে যায় ভলিউম বেড়ে যাবে, আবার ময়েশ্চার কমলে ভলিউমটা রিডিউস করবে। হোয়ারএস আমার পরবর্তী সয়েলে 8% ময়েশ্চার কন্টেন্ট পর্যন্ত আমি এই স্বাধীনতাটা ভোগ করব। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ আমার নেচারে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকবে, ময়েশ্চার যোগ হতে থাকবে, অথবা গ্রাউন্ড ওয়াটার বা ওয়াটার লেভেল আপ ডাউন হতে পারে। এখন আমি যেই স্ট্রাকচারের নিচে যে ফাউন্ডেশনটা যে মাটির উপরে দিচ্ছি, আমি তো চাবো না যে সেই মাটির সয়েলটায় পানি আসলে ভলিউম বেড়ে যাক, আবার পানি চলে গেলে ভলিউম রিডিউস করে যাক। সেটা যত বেশি স্টেবল থাকবে ততই কিন্তু আমার জন্য ভালো। সো এইটার রেসপেক্টে আমরা বুঝতে পারতেছি যে সয়েলের শ্রিঙ্কেজ লিমিট যত বেশি হবে সেই সয়েলটা কিন্তু তত বেশি স্টেবল হবে। দ্যাট মিনস আমার এই যে পরের যে সয়েলটা যেটার শ্রিঙ্কেজ লিমিট আমি 8% রেখেছি, এটা কিন্তু বেশি সময় জুড়ে স্টেবল থাকবে, কারণ এ 8% ময়েশ্চার পর্যন্ত ময়েশ্চার কন্টেন্ট যাই কম বেশি হোক না কেন সে তার ভলিউমে কোনো প্রকার কোনো রিডাকশন করবে না। হোয়ারএস উপরের সয়েলটা কিন্তু 5% এর পরেই ভলিউম ইনক্রিজ এবং রিডাকশন বোথ দ্য ফেসেস দেখানো শুরু করে দিবে। সো স্ট্যাবিলিটির রেসপেক্টে আমি বলবো যে সয়েলের শ্রিঙ্কেজ লিমিট যত হাই হবে সেই সয়েলটাকে আমরা তত বেশি স্টেবল বলতে পারবো। তাহলে এটা ছিল আমাদের শ্রিঙ্কেজ লিমিটের ফান্ডামেন্টস আমরা দেখে নিলাম। এরপরে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমি অ্যাকচুয়ালি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে আলাদাভাবে বোঝানোর কিছু নেই সেগুলোকে টাচ করবো না, বাট এগুলো দেখতে হবে, দেখে রাখতে হবে, বা প্রবলেম হলে পরে যোগাযোগ করতে হবে। এখানে আমরা আরেকটা টার্মিনোলজি দেখতেছি লিকুইডিটি ইনডেক্স, এবং এরপরে আরেকটা আছে আমাদের কনসিস্টেন্সি ইনডেক্স। যাই হোক এগুলো কিছু প্যারামিটার, এখানে সূত্রে আমরা দেখতে পাচ্ছি লিকুইড প্লাস লিকুইড এবং ময়েশ্চার কন্টেন্ট। সো লিকুইডিটি ইনডেক্সে আমার সয়েলের যদি ময়েশ্চার কন্টেন্টটার ভ্যালু আমি প্লট করে দেই, দেন আমি এট লিকুইডিটি ইনডেক্স একটা ভ্যালু পাবে। এখানে যদি এই রেশিও থেকে আমি দেখি, আমি দেখবো লিকুইডিটি ইনডেক্সের ভ্যালু তখনই 1 হবে যদি এই ময়েশ্চার কন্টেন্ট, সয়েলের এই যে ময়েশ্চার কন্টেন্ট যেটা, এটা যদি লিকুইড লিমিটের সমান হয়। এই কথাটার মানে, এবং 1 এর চেয়ে বড় হলে লিকুইড লিমিটের চেয়ে যদি বড় হয় ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, এই কথাটার মানে হলো একটা সয়েলের লিকুইডিটি ইনডেক্সের ভ্যালু 1 বা 1 এর চেয়ে বেশি হলে আমাকে ধরে নিতে হবে সয়েল ফেল করবে বা ফেইলিয়ার মোডে চলে গিয়েছে। আর যদি লিকুইডিটি ইনডেক্স 1 এর কম থাকে আমি ধরে নিব আমার সয়েলটা এখন স্টেবল অবস্থায় আছে। অ্যাক্টিভিটি নাম্বারটা ওটা আমাদের এই মুহূর্তে ভাবে আলোচনা করতে হবে না, এটা আসলে মেইনলি একটা পার্টিকুলার সয়েলে ফাইন পার্টিকেল, তার মানে একটা ন্যাচারাল তো আমরা শুধু স্যান্ড বা শুধু ক্লে আমাদের জন্য পাওয়াটা ডিফিকাল্ট, আমরা হয়তো স্যান্ড ক্লের একটা মিক্স পাবো, তো সেখানে ক্লে ফ্র্যাকশন কি পরিমাণ আছে এটার উপর বেস করে তার অ্যাক্টিভিটি নির্ভর করে সেটার উপর। আচ্ছা, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেখো, প্লাস্টিসিটি চার্ট। প্লাস্টিসিটি চার্ট হলো সায়েন্টিস্ট ক্যাসাগ্রেনরা এই চার্টটা প্রপোজ করেন। এইটা করার পিছনে ওনার একটা প্রধান উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো আমরা একটা পার্টিকুলার সয়েল, নেচারে কিন্তু আমাদের জৈব যৌগ, আমরা কেমিস্ট্রিতে সবাই পড়ে আসছি, জৈব যৌগ যেরকম অসংখ্য পরিমাণ একটার সঙ্গে একটা কানেক্টিভিটির মাধ্যমে রিলেশন করে আলাদা আলাদা মিনার বা আলাদা আলাদা প্যারামিটার হতে পারে, সয়েলের ক্ষেত্রেও কিন্তু তাই, ভ্যারাইটিস অফ সয়েল হতে পারে। সো উনি এখানে যেটা করলেন যে একটা সয়েলের লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইনডেক্স যেটা বের করা অলরেডি আমরা শিখে আসছি, এই দুটো বের করেই এই চার্টের মাধ্যমে সয়েলগুলোকে কতগুলো গ্রুপে ভাগ করে দিলেন। এখানে উনি সয়েলগুলোকে মোটামুটি ভাবে 7টা গ্রুপে ভাগ করে দিয়েছে। সো 7টা গ্রুপে ভাগ করে দেওয়ার পিছনে ওনার উদ্দেশ্য হলো একটাই,
যে আমরা যখনই যে সয়েল নিয়ে কাজ করব তার লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সটা বের করে আমরা যদি এই গ্রাফে প্লট করি, দেখা যাবে গ্রাফের যে কোনো ঘরে আমি যদি এগুলোকে নাম্বারিং করি 1 2, আমি একটু অন্য কালার নিয়ে নিই সুবিধা হবে, 2 3 4 5 6 7, যে কোনো একটা ঘরেই তো আমার প্লেস হবে। হলে দেখা যাবে এই প্রত্যেকটা জায়গার জন্য কিছু জেনারেল বিহেভিয়ার দিয়ে দেওয়া আছে। সো আমি অন্য টেস্ট না করে শুধুমাত্র লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স টেস্ট করে এই গ্রাফটাকে ব্যবহার করে সয়েল সম্পর্কে আইডিয়া পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমার যে সয়েলটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি তার লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স টেস্ট করলাম, করে দেখা গেল আমার সয়েলটা 4 নম্বর ঘরে পড়ে গেল। 4 নম্বর সয়েলে পড়লো বলতে এই 4 নম্বর ঘরের জন্য আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে। এই 4 নম্বর ঘরের জন্য যে ইনফরমেশন দেওয়া আছে যে এই যে যেমন এই যে ইনঅর্গানিক ক্লে হাই প্লাস্টিসিটি, আমার সয়েলের বিহেভিয়ারটা এই টাইপের সয়েলের জন্য হবে। আমি অন্য টেস্ট ছাড়া সয়েল সম্পর্কে জেনারেল আইডিয়া পেয়ে গেলাম। তো এখানে উনি দুটো ইম্পেরিক্যাল লাইন চিন্তা করেছেন, একটা হলো ইউ লাইন আর একটা হলো এ লাইন, এবং এটা বের করার জন্য যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র লিকুইড লিমিট জানতে পারলেই আমাদের কাজটা হয়ে যাবে। সো এই লাইনগুলো বের করার জন্য আমরা যদি লিকুইড লিমিট জানতে পারি তাহলেই আমরা এই দুটো লাইন জেনারেট করব। দুটো লাইন জেনারেট করে পার্সেন্ট অফ লিকুইড লিমিটের উপর বেস করে কতগুলো অংশে ভাগ করে দিয়েছেন, এবং এই যে নিচে প্রত্যেকটা সয়েলের অবস্থান সম্পর্কে তার কিছু নাম দিয়ে দেওয়া আছে। সো এটা আমাদের একটু জানা থাকা প্রয়োজন, মনে রাখা প্রয়োজন, পরীক্ষায় অনেক সময় আসে তখনও আমাদের অ্যান্সার করতে হবে। কিন্তু যদি এটার অ্যাপ্লিকেশন বলি, এটা অ্যাপ্লিকেশনটা হলো একটা সয়েলকে অন্য টেস্ট না করে শুধুমাত্র লিকুইড লিমিট টেস্ট করা এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স টেস্ট করে এই গ্রাফ ব্যবহার করে সয়েল সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায় সয়েলের বিহেভিয়ারটা কেমন হবে, যে সে কি ইনঅর্গানিক ক্লে অফ লো প্লাস্টিসিটির মতন বিহেভ করবে, না সে কি ইনঅর্গানিক ক্লে অফ মিডিয়াম প্লাস্টিসিটির মতন বিহেভ করবে। সেভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। সো প্লাস্টিসিটি চার্ট যেটা, এটার মেইন ফাংশন হলো সয়েল সম্পর্কে আগে থেকেই কিছু ধারণা নিয়ে নেওয়া শুধুমাত্র লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু জানার মাধ্যমে। আচ্ছা, এবার আমরা চলে আসি সয়েল স্ট্রাকচার। তো সয়েল স্ট্রাকচার বলতে সয়েল গুলো কিভাবে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল থাকে একসাথে অ্যারেঞ্জড হয়ে থাকে সেটা। তো আমরা কিছু গত ক্লাসে আমি একদম শুরুতে আলোচনা করেছিলাম, আমরা আমাদের সয়েলকে মেইনলি দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি, কোর্স গ্রেইন সয়েল আর ফাইন গ্রেইন সয়েল। কোর্স গ্রেইনের আন্ডারে ছিল আমাদের স্যান্ড এন্ড গ্রাভেল, এবং ফাইন গ্রেইনের আন্ডারে ছিল আমাদের সিল্ট এন্ড ক্লে। সো কোর্স গ্রেইন এবং ফাইন গ্রেইন সয়েলের স্ট্রাকচার। তো শুরুতে আমি কোর্স গ্রেইন সয়েলের স্ট্রাকচারের ব্যাপারে বলবো। এখানে একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন, ব্যাখ্যা আমি পরে দিব, এখন জাস্ট নামটা মনে রাখি। কোর্স গ্রেইন সয়েলের কিন্তু আরেকটা নাম হলো কোহেশনলেস সয়েল। আমরা এই কোর্স গ্রেইন সয়েলকে কিন্তু কোহেশনলেস সয়েলও বলে থাকি, আর ফাইন গ্রেইন সয়েল সিল্ট এবং ক্লেকে কোহেসিভ সয়েলও বলে থাকি। আমরা কোর্স গ্রেইন সয়েলকে বলবো কোহেশনলেস সয়েল, আর ফাইন গ্রেইন সয়েলকে বলবো কোহেসিভ সয়েল। তো এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা দেখতেছি, এটাকে আমরা বলছি সিঙ্গেল গ্রেইন। এই সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচারটা হলো গিয়ে আমাদের কোহেশনলেস সয়েল অথবা কোর্স গ্রেইন সয়েল, দ্যাট মিন্স স্যান্ড এবং গ্রাভেলের জন্য। সিঙ্গেল গ্রেইনে পার্টিকেল গুলো এইভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে, মাঝখানে কিছু ভয়েড থাকবে, অ্যারেঞ্জড হয়ে থাকবে। আর এগুলো ডিটেইল এখানে একটু পড়ে নিতে হবে, আমি জাস্ট অ্যারেঞ্জমেন্টটা নিয়ে একটু কথা বলছি। আর এখানে আমরা আরেকটা স্ট্রাকচার দেখছি, এটা হলো হানিকম্বড স্ট্রাকচার। তার মানে এই যে এরকম লুপের মতন করে বড় বড় ভয়েড তৈরি করে যে স্ট্রাকচারটা হবে এটাকে আমরা বলবো হানিকম্বড স্ট্রাকচার। তো নরমালি সয়েল কোর্স গ্রেইন হলো পার্টিকেল গুলো যখন ছোট হয়, বিশেষ করে ফাইন স্যান্ড যদি হয়, ইন দ্যাট কেস তাদের স্ট্রাকচারটা নরমালি এইভাবে হয়। আর সয়েল যদি গ্রাভেল অথবা কোর্স স্যান্ডের মিক্স আপ হয় তখন তাদের স্ট্রাকচারটা নরমালি এরকম সিঙ্গেল গ্রেইনড এর মতন হয়ে থাকে। তাহলে আমরা সয়েল স্ট্রাকচারে কোর্স গ্রেইন সয়েলের দুটো স্ট্রাকচার হয়, একটা হলো সিঙ্গেল গ্রেইন আর হানিকম্ব। তো সিঙ্গেল গ্রেইনের ছবিটাও দেখলাম, হানিকম্বেরও দেখলাম, এবং এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সম্ভবত আমাদের সিঙ্গেল গ্রেইন যে স্ট্রাকচার সেটার তুলনায় হানিকম্ব স্ট্রাকচারে কিন্তু আমাদের সেটেলমেন্টটা বেশি হবে, এবং এটা আমরা কিন্তু নেচারে দেখিও। কোনো একটা জায়গায় যদি কোর্স স্যান্ড বা লাল বালি বলতে আমরা যেটা বলি সেটা কোনো একটা জায়গায় যদি রেখে দেওয়া হয়, কোথাও যদি ভিটে বালি এগুলো যদি রেখে দেওয়া হয়, আমাদের কিন্তু ভিটে বালির উপরে পা দিলে ওইটা কিন্তু বেশি পরিমাণ সেটেল করে বা ডেবে যায়।
কারণ তার স্ট্রাকচারটাই নরমালি এইভাবে থাকে আর কি ফাইন স্যান্ডে। এটা ছিল আমাদের কোর্স গ্রেইন সয়েল এর স্ট্রাকচার, দুটো সিঙ্গেল গ্রেইন এবং হানিকম। এবার একটু আলোচনা করতে চাচ্ছি যে ফাইন গ্রেইন সয়েল, দ্যাট মিন্স সিল্ট এবং ক্লের স্ট্রাকচারটা কেমন হয়। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন, যেটা আমরা অরিজিন অফ সয়েল বা যেটা অন্য পার্টে আলোচনা করা হবে, যে এদের শেপগত কিন্তু কিছু বিষয় আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার গুলো অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, রাউন্ডেড বা সাব রাউন্ডেড এরকম হয়, হোয়ারএস আমাদের কিন্তু ফাইন গ্রেইন সয়েল গুলো কিন্তু ফ্লেকি শেপের হয়। ফ্লেকি শেপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে স্কেল ব্যবহার করি সামথিং লাইক দ্যাট, যে লেন্থে অনেক বড় হবে, উইডথ তো কম্পারেটিভলি ভালো হবে, কিন্তু থিকনেসটা কিন্তু খুবই কম হয়। তো আমাদের ফাইন গ্রেইন সয়েল হুইচ ইজ সিল্ট এবং ক্লে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফ্লেকি শেপের হয়। এখানে তাদের তিনটে স্ট্রাকচার হয়, এই তিনটে স্ট্রাকচার এ বি সি আকারে দেওয়া আছে। এ স্ট্রাকচারটাকে আমরা বলবো ডিসপারশন কন্ডিশন। তারপরে আমাদের যে বি স্ট্রাকচার যেটা আছে এটাকে আমরা বলতেছি ফ্লোকুলেটেড অথবা নন সল্ট ফ্লোকুলেটেড, আর 3 নম্বর স্ট্রাকচারটাকে বলতেছি আমরা ফ্লোকুলেটেড। তো এই তিনটা অ্যারেঞ্জমেন্টের পিছনে কারণটা কি সেটা যদি আমি একটু ব্যাখ্যায় আসি। নরমালি ডিসপারশন কখন হয়, আমরা জানি প্রত্যেকটা এলিমেন্টের সারফেসে ফ্রি ইলেকট্রন থাকে, প্রত্যেকটা এলিমেন্টের সারফেসে ফ্রি ইলেকট্রন থাকে, আর ইডস গুলাতে কিছু পজিটিভ আয়ন থাকে, ইডস গুলাতে পজিটিভ আয়ন থাকবে। আবার আরেকটা এলিমেন্টের সারফেসে এরকম আমার নেগেটিভ আয়ন থাকবে। ওকে, এটা আমাদের নরমালি নেচারে থাকে, এগুলো আমরা পড়ে এসেছি, কেমিস্ট্রিতে পড়ে এসেছি। এখন দেখা যায় যে আমার যেই ছোট ছোট এলিমেন্ট গুলো নিয়ে এই সয়েলটা তৈরি হচ্ছে ফাইন গ্রেইন সয়েল, তাদের এই পজিটিভ আয়নের তুলনায় যদি সারফেসে নেগেটিভ আয়ন অত্যধিক পরিমাণে বেশি থাকে, তখন কিন্তু আর একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতে পারে না, অ্যাট্রাক্ট না করে ডিস্ট্রাক্ট করবে। কারণ আমরা জানি সেম টাইপের, আমরা ম্যাগনেটও দেখে আসছি, সেম পোল হলে তারা একজন আরেকজনকে ডিস্ট্রাক্ট করে, অ্যাট্রাক্ট না করে। সো এখানে অতিরিক্ত পরিমাণ নেগেটিভ আয়ন থাকার কারণে নেগেটিভ আয়নগুলো একজন আরেকজনকে ডিস্ট্রাক্ট করবে, করে কম্পারেটিভলি এরকম একটা প্যারালাল শেপ তৈরি করবে। সো আমি যে সয়েলটা নিয়ে কথা বলতেছি, সেই সয়েলে যদি আমার পার্টিকুলার ছোট ছোট যে এলিমেন্ট গুলো তাদের সারফেসে যদি ফ্রি ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে, তখন তারা অ্যাট্রাক্ট না করে তারা বরঞ্চ এরকম একটা প্যারালাল ডিসটেন্স বা প্যারালাল অবস্থার সৃষ্টি করে, এবং এই ধরনের স্ট্রাকচারটাকে ডিসপারশন স্ট্রাকচার বলা হয়। আচ্ছা, এইবার পরবর্তী যে অবস্থাটা, এই যে আমাদের নন সল্ট ফ্লোকুলেটেড বা ফ্লোকুলেটেড যেটা বলছি, এখানে যেটা হয় সারফেস ইলেকট্রনের তুলনায় পজিটিভ আয়ন কম্পারেটিভলি ভালোই থাকে আর কি, একেবারে কম না, সিগনিফিক্যান্ট পরিমাণ। তার মানে এখানে আমার যদি পজিটিভ আয়নগুলো এইভাবে থাকে, দেন কি হবে, এই নেগেটিভ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে কি আমার পজিটিভ। সো আমার পার্টিকেলের এই পজিটিভ আয়নগুলো কি করবে, এই নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করবে। হোয়ারএস আবার এইটার নেগেটিভকে এখানকার আবার যে আলাদা আমাদের আলাদা এলিমেন্ট আছে এটার পজিটিভ কি করবে, অ্যাট্রাক্ট করবে। সো এইভাবে আবার এইটার নেগেটিভকে এইটার পজিটিভ গুলো কি করবে, অ্যাট্রাক্ট করবে। সো এইভাবে নেগেটিভকে পজিটিভ অ্যাট্রাক্ট করার মাধ্যমে একটা জিগজ্যাগ ফর্ম তৈরি করে ফেলে। এই জিগজ্যাগ ফর্মে থাকা স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ফ্লোকুলেটেড স্ট্রাকচার। ডিসপারশন আর ফ্লোকুলেটেড, তো ডিসপারশন হলো অতিরিক্ত পরিমাণ যদি নেগেটিভ আয়ন থাকে, আর ফ্লোকুলেটেড হলো যদি আমাদের মোটামুটি ভাবে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা ভারসাম্য থাকে। আর সল্ট ফ্লোকুলেটেড বা সি যেটা হলো, সেটা হলো নরমালি আমাদের পার্টিকুলার সয়েলটা ডিসপার্স কন্ডিশনে ছিল, কিন্তু এবং এটা কোস্টাল এরিয়াতে হতে পারে যে পানির মাধ্যমে এই সয়েলের ভিতরে কিছু সল্ট অ্যাড হয়ে সে কিছু পজিটিভ আয়ন শেয়ার করলো। তো যখনই পজিটিভ আয়ন শেয়ার করবে, এই নেগেটিভের তুলনায় পজিটিভ যখনই একটা ভারসাম্যতে আসার চেষ্টা করবে, ধীরে ধীরে তার ওরিয়েন্টেশনটা ডিসপার্স থেকে ফ্লোকুলেটেড এর দিকে যাওয়ার চেষ্টা করবে। ফলে সে একটা হাফ ডিসপারশন হাফ ফ্লোকুলেটেড অবস্থা বা হাফ জিগজ্যাগ অবস্থা সৃষ্টি করবে। তো এই অবস্থাটাকে আমরা বলতেছি সল্ট ফ্লোকুলেটেড। সো আমাদের ফাইন গ্রেইন সয়েলের তিনটা স্ট্রাকচার এইভাবেই হয়ে থাকে, ডিসপারশন, ফ্লোকুলেটেড এন্ড সল্ট ফ্লোকুলেটেড। তো এইটাই আমাদের মোটামুটি ভাবে প্লাস্টিসিটি এন্ড স্ট্রাকচার অফ সয়েলের উপরে আলোচনা ছিল। আলোচনাটা এখানে শেষ, আমরা নেক্সট দিন নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব।